শেহবাজ কোমল নয়নে জবার পানে চেয়ে তার মাথা থেকে পড়ে যাওয়া শাড়ির আঁচলটা নিজ হাতে তুলে নেয়। অতুলনীয় মমতায় আঁচলটি তার মাথায় সঠিকভাবে রেখে গভীর গাম্ভীর্য ও স্নেহ মিশ্রিত স্বরে বলে, সঠিকভাবে তালিম গ্রহণ করবে। ফের কোনো প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা না করেই শেহবাজ কক্ষ থেকে বেরিয়ে যায়। জবা নতমুখে স্থির দাঁড়িয়ে থাকে, নিজের মাথার ঘোমটা আরো শক্ত করে টেনে নেয়। অচেনা এক তৃষ্ণায় আচ্ছন্ন হয়ে শেহবাজের অদৃশ্য হয়ে যাওয়া পথের দিকে দৃষ্টি নিবদ্ধ করে। শেহবাজ দৃষ্টিসীমা থেকে মিলিয়ে যেতে জবা ধীর পায়ে দর্পণের সামনে এসে দাঁড়ায়। গত রাতের স্মৃতির ভারে তার বুকের গভীরতা ভারাক্রান্ত হয়। নিজেকে সংযত করার এক অদম্য প্রয়াসে ঘুমটাটি আটসাটভাবে টেনে নেয়, যেন নিজের আবেগকে আড়াল করতে চায়। এরপর নিজের প্রতিফলিত চিত্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠস্বরে ব্যঙ্গের সুর এনে চাপা রোষে ফিসফিসিয়ে বলে ওঠে, দ্বিতীয়বার নিজের স্বামীকে নিয়ে বিদ্রূপ করার সাহস কখনো করবেন না। বলেই নিজ মুখে হাত দিয়ে খিলখিলে হেসে ওঠে জবা। ফের বলে ওঠে, বেরসিক ফুসুবাবু, জানেই না কোনটা মজা আর কোনটা বিদ্রূপ। জানলার পাশে এক কোণে দাঁড়িয়ে উদ্দীপ্ত চাহনিতে বাগানের দিকে তাকিয়ে আছে শাহানুর। 2 মাসের দীর্ঘ পরিসরে সেলিমের সঙ্গে গড়ে ওঠা শক্তপোক্ত সখ্যতা তার জীবনের অপরিহার্য অধ্যায়ে পরিণত হয়েছে। প্রতিদিনের অভ্যাসে পরিণত হওয়া সেই কথোপকথন একদিনের জন্য ব্যাহত হলে অস্থিরতা গ্রাস করে তাকে। তাই তো নিজ কক্ষে দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে বাগানের প্রতিটি কোণা অনুসন্ধান করছে সে, সেলিমের এক ঝলক দেখা পাওয়ার তৃষ্ণায়। হঠাৎ করেই তার চঞ্চল দৃষ্টিতে ধরা পড়ে সেলিমের অভয়। শাহনুরের মলিন মুখের উপর মুহূর্তে এক উজ্জ্বল হাসির রেখা ছড়িয়ে পড়ে। আর এক মুহূর্ত দেরি না করে দাসীদের সতর্ক দৃষ্টি এড়িয়ে ছুটে যায় মহলের বাহিরে। শাহানুর নিজ স্বভাব সুলভ ছেলে মানুষই নিয়ে ধীর পায়ে সেলিমের পেছনে গিয়ে দাঁড়ায়। হঠাৎই একটা শব্দ করে সেলিমকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু সেলিম কোনো প্রতিক্রিয়া ছাড়াই পেছনে ফিরে যায়। তার হাস্যোজ্জ্বল মুখে এক প্রকার নিশ্চিত ভাব, যেন সে আগে থেকেই জানে পেছনে কে রয়েছে। সেলিমকে ভয় পেতে না দেখে শাহানুরের মুখ মলিন হয়ে যায়। হতাশ কণ্ঠে বলে ওঠে, সেলিম, তুমি ভয় পাওনি কেন? শাহানুরের প্রশ্নে সেলিমের ঠোঁটে এক মৃদু হাসির রেখা খেলে যায়। শান্ত কণ্ঠে সে উত্তরে বলে, আমি আগে থেকেই জানতাম আপনি আমার পিছনে। সেলিমের প্রতি উত্তরে শাহানুর অবাক হয়ে বলে, তুমি কি করে জানলে? আমি তো কোনো শব্দ করিনি। শাহানুরের বলা বাক্যে সেলিম পলকহীনভাবে শাহানুরের দিকে চেয়ে বলে ওঠে, অনুভব কইরা, আপনার উপস্থিতি আমি দূর থেকে অনুভব করতে পারি। সেলিমের কথায় শাহানুরের চোখে বিস্ময়ের ছাপ ফুটে ওঠে। কৌতূহল ভরা কণ্ঠে সে বলে, তুমি কিভাবে শিখলে অনুভব করা? আমাকেও শেখানো সেলিম। শাহানুরের প্রশ্নে সেলিমের মন কুঠিরিতে জমে থাকা একরাশ বিষাদের কালো মেঘ হঠাৎই ঘনীভূত হয়। এক মুহূর্তের অন্যমনস্কতায় নিমগ্ন হয়ে সেলিম ধীরে ধীরে বলে, অনুভব করা যদি শেখানো যাইতো তাহলে আমি কখনোই শেখাতাম না ছোট কুমারী। এই অনুভব মানুষের কেবল কষ্ট দেয়, একবার শিখলে এর থেকে আর মুক্তি মেলে না। সেলিমের বিষণ্ণ চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে শাহানুর উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, সেলিম, তুমি কষ্ট পাচ্ছ কেন? দয়া করে কষ্ট পেও না। যদি অনুভব করতে গিয়ে কষ্ট হয়, তবে তুমি আমায় অনুভব করো না। শাহানুরের কথার পৃষ্ঠে সেলিম বলে ওঠে, সেইটা যে আর এখন সম্ভব না। সেলিমের কথার অর্থ শাহানুর বুঝতে না পেরে বলে ওঠে। কেন? শাহানুরের কথায় সেলিম নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে। তার ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা ফুটিয়ে কথা ঘুরিয়ে এসে বলে, ছোট কুমারী, অনেক সময় হইয়া গেছে, আপনি মহলে ফিরা যান, আপনার দাসীরা আপনারে খুঁজতে বাইর হইয়া যাইব। সেলিমের সতর্কতায় শাহানুর হালকা বিরক্তির সুরে বলে, আচ্ছা, যাচ্ছি। তবে আগে বলো, তুমি আমাকে কবে মহলের বাইরে নিয়ে যাবে? শাহানুরের সরল প্রশ্নে সেলিম কিছুক্ষণ নীরব থাকে। গভীর চিন্তায় মগ্ন হয়ে অবশেষে সে বলে, যেই দিন সুযোগ হইব সেদিন নিয়ে যাম। রুকাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে ভ্রুকুটি করে জবার দিকে তাকিয়ে আছে। গত 2 মাসের কঠোর অনুশীলনে জবা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মুখস্থ করে আয়ত্ত করতে পেরেছে বটে, কিন্তু লিখতে গিয়ে যেন সে এক অদম্য বাধার সম্মুখীন হয়। বিশেষত স, ক্ষীয়, জ এর মতো কিছু হরফ তার মস্তিষ্কের অগোচরেই থেকে যাচ্ছে বারবার। এরই ফলস্বরূপ
রুকাইয়া কঠোর শাসনের মধ্যে জবাকে তালিম দিচ্ছে। কাঠের সিলেটে অনবরত লিখতে ব্যস্ত জবা, কখনো সিলেটের উপর মনোযোগ নিবদ্ধ করছে, তো কখনো চুপিসারে রুকাইয়ের মুখের অভিব্যক্তি লক্ষণ করছে। জবার এমন আচরণ রুকাইয়ার চোখ এড়ায় না, তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং এক তীব্র ধমকের সুরে বলে ওঠে, জবা, আর একবার যদি আমার দিকে তাকাও, তবে আজই বড় ভাইজানকে জানিয়ে দিব তুমি আমার পড়া ঠিকমতো দিচ্ছ না। রুকাইয়ের এমন কথায় জবা ভয় পেয়ে যায়। মাথা নিচু করে সিলেটের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, আপাজান, আর তাকাবো না। তবু ফুসো বাবুকে কিছু বলবেন না দয়া করে, উনি জানতে পারলে আবার শাস্তি দিবে। ফুসোবাবু শব্দটা রুকাইয়ার কর্ণে প্রতিধ্বনি হতেই সে চোখ ছোট ছোট করে সন্ধিয়ান দৃষ্টিতে জবার পানে তাকিয়ে বলে ওঠে, ফুসোবাবু কে? রুকাইয়ার প্রশ্নে জবা ধরা পড়া চোরের ন্যায় অস্বস্তিতে পড়ে আমতা আমতা করে বলল, কেউ না। পরন্তু রুকাইয়ার নিশ্চয় নির্বোধ নয়। তার তীক্ষ্ণ নজর ও বুদ্ধির কাছে এড়িয়ে যাওয়া জবার পক্ষে সহজ ছিল না। অবশেষে নিরুপায় হয়ে জবা একরকম আত্মসমর্পণের ভঙ্গিতে মৃদু কণ্ঠে বলল, আপনার বড় ভাইজান। এহেন কথা বলেই সে রুকাইয়ার সম্ভাব্য রাগের সম্মুখীন হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে শুরু করে। কিন্তু জবার মুখ থেকে এমন উত্তর শুনে রুকাইয়া কয়েক মুহূর্ত হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে অট্টহাসিতে ফেটে পড়ে। রুকাইয়ার হাসির আওয়াজে জবার মন খানিকটা শান্ত হলো, ফলস্বরূপ সেও মৃদু হাসিতে যোগ দিল। কিন্তু পরক্ষণেই রুকাইয়া নিজের হাসি থামিয়ে চোখ কটমট করে ধমকের সুরে বলল, থামো, এত বড় সাহস তোমার! তুমি এই মিজাননগরের জমিদারকে ফুসোবাবু বলে ডেকেছ? রুকাইয়ার কথায় জবা দ্রুত হাসি থামিয়ে কাচুমাচু হয়ে ভয়ার্ত স্বরে কিছু বলতে উদ্যত হতেই রুকাইয়া আবারও উচ্ছ্বাসিত হাসিতে ফেটে পড়ে বলে, বেশ ভালো নাম দিয়েছ জবা। এতদিন ধরে কেউ সাহস করেনি বড় ভাইজানকে এমন ভয়ঙ্কর নাম রাখতে, অথচ তুমি তার অর্ধাঙ্গিনী। কি নিখুঁতভাবেই না তার নাম বিকৃত করলে। যদি বড় ভাইজান জানতে পারে, তবে তোমাকে নিশ্চিত ছুড়ে চলাবে। রুকাইয়ের এমন মন্তব্য জবা আরো ভয়ে কুকড়ে গিয়ে মিনতি সুরে বলে, আপাজান, দয়া করে এই ব্যাপারে ওনাকে কিছু বলবেন না। জবার ভয়ার্ত মুখ দেখে রুকাইয়া স্নেহ মেশানো সান্ত্বনার সুরে বলে, বোকা মেয়ে, আমি বড় ভাইজানকে কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, আমার পড়া না দেওয়ার বিষয়টা অবশ্যই জানাবো। রুকাইয়ের এহেন কথা শুনে জবা আরো বিব্রত হয়ে দ্রুত বলে ওঠে, না না আপাজান, এ ব্যাপারেও কিছু বলতে হবে না। আমি আগামীকাল থেকে ঠিকঠাক মতো সব পড়া দেব। জবার এমন প্রতিজ্ঞা শুনে রুকাইয়া মুচকি হেসে বলে, সত্যি তো? সত্যি। তবে ঠিক আছে, যাও, আজকে তোমার ছুটি। ছুটি পেয়ে জবা উৎফুল্লিত চিত্তে কক্ষ ত্যাগ করতেই রুকাইয়ের দৃষ্টি অনিমেষ হয়ে থাকে তার দিকে। মেয়েটাকে দেখতে যতটা নিষ্পাপ, তার হৃদয়ের কোমলতাও ততটাই গভীর। একে ভালো না বেসে থাকা যে প্রায় অসম্ভব। রুকাইয়ার মনে হয় যদি শাহবাজ মির্জা দাও দাও করে জ্বলতে থাকা আগুন হয়, তবে জবা তার বিপরীত এক স্নিগ্ধ স্রোতস্বিনী শীতল শান্ত আরামদায়ক পানি। শাহবাজ যদি ধারালো কাটা হয়, তবে জবা সেই কাটার সঙ্গেই ফুটে থাকা এক সুবাসিত ফুল। কি অনবদ্য মিল দুজনের। রুকাইয়া আজ স্বীকার করতে বাধ্য হয় জমিদার মশাই নিজের জন্য সত্যি উপযুক্ত এক অর্ধাঙ্গিনীকে বেছে নিয়েছেন। 2 মাস, এই সময়টা খুব দীর্ঘ না হলেও রুকাইয়ার জন্য এক বিশাল পরিবর্তনের কাল। হৃদয় ভাঙার কষ্ট এখন আর তার পাঁজর ভেদ করে উঠে আসে না। মৃত্যুর ন্যায় যন্ত্রণা যা এক সময় তাকে তাড়া করত, তাও এখন একেবারে স্তব্ধ। রুকাইয়া উপলব্ধি করে আল্লাহর ইচ্ছে কত অসীম। আল্লাহ যেমন শাহবাজ মির্জার কঠিন বুকে কোমলতার সুর এনে দিতে জবা নামের এই ফুলটিকেই তার জীবনে গেঁথে দিয়েছেন, ঠিক তেমনই রুকাইয়ার কষ্টের লাঘবও করেছেন। এ সকল চিন্তার মাঝে হঠাৎ রুকাইয়ার মস্তিষ্কে ভেসে ওঠে জুনায়েদের প্রতিচ্ছবি। মানুষটা এই 2 মাস তার সম্মুখে আসেনি, যাও দেখা হয়েছিল তাও কথা বিনিময় হয় না একটাও। রুকাইয়া চিন্তা করে মানুষটাকে তার কোনো কথায় কষ্ট পেয়ে নিজের দূরত্ব তৈরি করেছেন, কে জানে। জানলেও কি, তার চেয়েও ভালো হয়েছে জুনায়েদ নিজেকে তার মতো অভাগিনীর থেকে দূরে রেখেছে। রুকাইয়া মানছে তার কষ্টটা এখন লাঘব হয়েছে, তাই বলে কি অন্যজনকে ভালোবাসার সেই মনটা তার আছে?
নিশ্চয়ই নেই। তার ভালোবাসা যে ফুরিয়ে গেছে। নতুন করে কাউকে ভালোবাসার মন মানসিকতা কোনোটাই এখন নেই তার। ভাবনার গভীরে ডুবে থাকা রুকাইয়া ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার মন হারিয়ে যায় অনন্ত শূন্যতায়। অন্যমনস্কভাবেই সে দৃষ্টি তুলে চেয়ে থাকে অম্বরের দিকে। অম্বরটাও যেন আজ তার মতোই শূন্য, নীরব, গভীর এক নিস্তব্ধতায় আচ্ছন্ন। অন্যমনস্কতায় অম্বর থেকে দৃষ্টি সরিয়ে রুকাইয়ার চোখ হঠাৎই নিবদ্ধ হয় মহলের প্রান্তে। মুহূর্তে তার বুকের ভেতর অদ্ভুত এক ধাক্কা লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা জুনায়েদকে দেখে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পানে, কিন্তু সে চাহনিতে নেই কোনো উজ্জ্বলতা, নেই কোনো সজীবতার ছাপ। তার মুখে যেন এক ব্যথার প্রতিচ্ছবি হয়ে মলিনতায় ঢেকে গেছে। কেমন অগোছালো লাগছে মানুষটাকে। রুকাই স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। জুনায়েদের চোখে প্রতিফলিত ব্যথার গভীরতা তার হৃদয়ে কম্পন জাগায়। বুকটা হাহাকারে ভরে ওঠে। নিজের মনের অগোচরে সে অস্পষ্টে বলে ওঠে, কি হয়েছে ওনার? কেন প্রতিফলিত হচ্ছে এ এত কষ্ট ওই চাহনিতে? রুকাইয়া প্রশ্ন করে, কিন্তু উত্তর পায় না। ফলস্বরূপ নিজের অস্থির বুকটা শান্ত করতে বারান্দা থেকে দ্রুত চলে যায় নিজ কক্ষে। তার এহেন অবজ্ঞা যেন এক শীতল শূন্য হয়ে বিদ্ধ করে জুনায়েদের হৃদয়। অনিচ্ছা সত্ত্বেও তার চোখের কোণে জমে থাকা অমূল্য অশ্রুকণাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ে গালে। হ্যাঁ, সেই অশ্রু অমূল্য, কারণ পুরুষের চোখ সহজে ভেজে না। পুরুষের নয়ন হতে যদি কখনো নিঃশব্দে অশ্রু ঝরে, তবে তার মূল্য অন্য যে কোনো রত্নের চেয়েও বেশি। আর যার জন্য এই অশ্রু ঝরে, সে নারী কখনো অভাগিনী হতে পারে না। সে নিশ্চিতভাবেই ভাগ্যবতী। তাই তো রুকাইয়া নিঃসন্দেহে ভাগ্যবতী রমণী। জুনায়েদ তার মলিন হাত দিয়ে চোখের জল মুছে নেয়। অভিমান মাখা কণ্ঠে যেন আকাশের উদ্দেশ্যে ফিসফিস করে বলে ওঠে, এত অপছন্দ তোমার আমাকে? খানিকক্ষণ তাকিয়ে থাকার কষ্টটুকু করতে পারলে না? কেন এত অবহেলা করছো আমায় রুকাইয়া? একটু কি ভালোবাসা যায় না আমায়? শুধু একটু? জুনায়েদের কণ্ঠস্বর কেঁপে ওঠে। নিজের বক্ষে শ্রেষ্ঠ ঝড়টাকে সামলে জুনায়েদ প্রস্থান করে সেখান হতে। জবা ছুটির আনন্দে উৎফুল্ল হয়ে শাহানুরের কক্ষে গল্প করার উদ্দেশ্যে উজ্জ্বল পায়ে ছুটে যায়। হঠাৎই তার দৃষ্টি অন্যত্র নিবদ্ধ থাকার কারণে অজান্তেই ধাক্কা লেগে যায় সাহেলা বানুর সহিত। মুহূর্তেই চমকে উঠে থমকে দাঁড়ায় জবা। নিজেকে সামলে নিয়ে সাহেলা বানুর রাগান্বিত মুখের দিকে তাকিয়ে বিনীতভাবে বলে ওঠে, চাচি যান, ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। জবার এই ক্ষমা প্রার্থনায় সাহেলা বানুর মুখমণ্ডল আরো কঠিন হয়ে ওঠে। চোখে মুখে বিরক্তির ছাপ ফুটিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠেন, দেখবেই বা কেমন করে? অল্প পানির মাছ যদি হঠাৎ গভীর পানিতে পড়ে, তবে তো লাফালাফি করবেই। তোমার অবস্থা তেমনই হয়েছে। ছোট লোকের মেয়ে হয়ে জমিদারের ঘরে বউ হয়ে এসেছো, তখন কিছুটা তো উঠবেই। সায়লা বানুর এহেন তীক্ষ্ণ বাক্যবাণে জবা হতবাক। মাথা নিচু করে দুঃখ ভারাক্রান্ত মনে বলে, ক্ষমা করবেন চাচি যান, এমন ভুল আর হবে না। জবার বিনয়ী কথায় সাহেলা বানু আরো কঠোর হয়ে বলেন, আমাকে চাচিজান ডাকবে না। আমি তোমার মতো মেয়ের চাচিজান নই। আমিও বুঝি না বাপু, সেরাজ কি করে তোমার মতো মেয়েকে পাঠ গ্রহণের তালিম দেওয়াচ্ছে। সেই মির্জানগরের জমিদার চাইলেই দ্বিতীয় বিবাহ করতে পারে। শুধু শুধু কয়লাকে ঘষে সোনা কাটতে কেন যে চাইছে। তবে মানতেই হয়, ভালো বশ করেছো মেয়ে। এই মির্জানগরের অধিপতিকে বলতেই হয় তোমার এলেম আছে বহুত। কথাগুলো বলে সাহেলা বানু তীক্ষ্ণ চোখে তাকিয়ে বিদ্রুপপূর্ণ হাসি ছুড়ে সেখান থেকে প্রস্থান করেন। পেছনে রয়ে যায় কথার বিষে জর্জরিত জবা। সায়লা বানুর অপমান জবার মনের গভীরে তীরের মতো বিদ্ধ হয়। তবে তার থেকেও বেশি ভয়ালো হয়ে ওঠে শাহবাজের দ্বিতীয় বিবাহের সম্ভাবনা। জবার মন বিষণ্ণতায় আচ্ছন্ন হয়ে ওঠে, আর অন্তরের কোণে জেগে ওঠে এক অনির্বচনীয় শঙ্কা। সে মনে মনে ভাবে, উনি কি সত্যি কাহিনীতে সোনা অন্যান্য জমিদারদের মতো আরো বিবাহ করবেন? যদি করেন তবে আমার কি হবে? আমাকে কি আব্বা আম্মার কাছে পাঠায় দেবেন? যদি দেয় তবে তো আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি কেন হতে পারতেছি না? কেন? নিজেকে করা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পায় না জবা। প্রতিটি প্রশ্ন তার মনের গহীনে এক একটা তীক্ষ্ণ শলকার মতো বিদ্ধ হয়, আর তার ভেতরে অজানা উদ্বেগের এক অস্থির স্রোত বইতে থাকে। 2 মাস পূর্বেও জবা নিজ পিতামাতার গৃহে ফিরতে কতটাই না উদ্বেগ ছিল, অথচ আজ
আজ সাহেলা বানুর তীক্ষ্ণ কথাগুলো তার আত্মায় দহন ছড়িয়ে দেয়। আর শেহবাজের দ্বিতীয় বিবাহের আশঙ্কা তার হৃদয়ের গভীরে এক শূন্যতার গভীর খাত তৈরি করে।